কৃষি শিক্ষা প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপাদন ও সরবরাহ করে। এছাড়া অন্যান্য পণ্য ও সেবা ক্রয়ের অর্থও কৃষি যোগান দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে কৃষি তাই ব্যাপক ভূমিকা রাখে। কৃষির অন্তর্ভুক্ত বিষয়গুলো যেমন ফসল, পশু পাখি, মৎস্য ও বনায়ন নিয়েই হচ্ছে কৃষির পরিধি। চিত্র, মাঠ ফসল চিত্র, সামাজিক বনায়ন, বিদ্যালয় চিত্র, গরু চিত্র, রুই মাছ। এই অধ্যায় পাঠ শেষে আমরা বাংলাদেশের কৃষির পরিধি এবং পরিসর ব্যাখ্যা করতে পারব। কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারব। পাঠ ১, কৃষির পরিধি ও পরিসর। কৃষি একটি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো হয়। মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বোঝায়। তাই সঙ্গত কারণে কৃষির পরিধি ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহনির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরতকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। দুধ, মাংস, ডিম এবং পুষ্টিসমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে। আর এসবই হল কৃষি। খাদ্য উৎপাদন এবং বস্ত্র, বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষক। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল, দানা, তেল, আঁশ, পানীয়, ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝায়। পশু পাখি প্রতিপালন বলতে স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায়। আর বনায়ন বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায়। চিত্র, ধান ক্ষেত চিত্র, পাট ক্ষেত চিত্র, গম ক্ষেত। কাজ, পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো। কাজ, পরিবারের প্রতিদিনের গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি। আমাদের পরিবারের প্রতিদিনের খাবার বিশ্লেষণ করলে কৃষির পরিধি স্পষ্টভাবে বোঝা যায়। ফসল উৎপাদন, ভাত, ধান, রুটি, গম, আলু, ডাল, শাকসবজি, ফলমূল এসব আসে মাঠ ও উদ্যানজাত ফসল থেকে। পশু পাখি পালন, দুধ, দই, মাংস, ডিম, গবাদি পশু ও হাঁস মুরগি পালনের ফল। মৎস্য চাষ, মাছ, রুই, কাতলা, তেলাপিয়া ইত্যাদি পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের মৎস্য চাষ থেকে পাওয়া। তেল ও অন্যান্য উপাদান, সরিষা, সয়াবিন তেল, তেলজাত ফসল থেকে উৎপাদিত। মশলা ও পানীয় ফসল, মরিচ,
পেঁয়াজ, আদা, চা বিশেষ কৃষিজ ফসলের অন্তর্ভুক্ত। উপসংহার: পরিবারের প্রতিদিনের খাদ্য চাহিদা পূরণে ফসল উৎপাদন, পশু পাখি পালন ও মৎস্য চাষ এই তিনটি প্রধান শাখায় সরাসরি জড়িত, ফলে কৃষির পরিধি অত্যন্ত বিস্তৃত। পাঠ ২: ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। পূর্বোক্ত পাঠে আমরা কৃষির পরিধি সম্পর্কে আলোচনা করেছি। উক্ত পাঠে আমরা কোন কোন বিষয়ে কৃষির অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি। এখন আমরা ফসল, মৎস্য, পশু পাখি, বন ও বনায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক. ফসল। ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মানুষের খাওয়া ও পরা অর্থাৎ বেঁচে থাকা ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ফসল। মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। ধান, গম, ভুট্টা হল দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। এসব ফসল আমাদের খাদ্যের স্নেহ জাতীয় উপাদান সরবরাহ করে। পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। পানীয় জাতীয় ফসল হচ্ছে চা, কফি, চিত্র, ফলের ঝুড়ি। উদ্যান ফসল। সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করেন। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মশলা ইত্যাদি। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু ইত্যাদি শীতকালের প্রধান সবজি। চাল কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম ও বর্ষাকালের সবজি। ফলের মধ্যে আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি উল্লেখযোগ্য মৌসুমী ফল। আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি সারা বছর পাওয়া যায়। শাকসবজি ও ফল থেকে আমরা ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য প্রায় সকল খাদ্য উপাদানই পেয়ে থাকি। খ. মৎস্য। মাছ আমাদের রূপালী সম্পদ এবং আমিষের প্রধান উৎস। প্রাণিজ আমিষের সিংহভাগ, 60% আমরা মাছ থেকে পাই। মাছ আমাদের প্রিয় খাদ্য, তাই আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য উপযোগী। এই দেশে চাষযোগ্য মাছের মধ্যে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাই পাঙ্গাস, সিলভার কার্প, গ্রাস কার্প, সরপুঁটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছে। এসব প্রযুক্তির বিস্তার ঘটায় দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় 60 গ্রাম। তবে আমরা দৈনিক মাথাপিছু প্রায় 62.5 হতে 67.8 গ্রাম মাছ পেয়ে থাকি। পশু পাখি। কৃষিকর্মকাণ্ডে বিরাট অংশ জুড়ে আছে পশু পাখি প্রতিপালন। পশু পাখি ছাড়া ফসল উৎপাদন ও পুষ্টির কথা ভাবা যায় না। গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি অন্যতম। তন্মধ্যে গরু ও মহিষ হাল চাষ ও ভারবাহী হিসাবে ব্যবহার করা যায়। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখনও আমাদের দেশে পশুশক্তির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। কৃষকেরা
হাল চাষের কাজে গরু মহিষ ব্যবহার করছেন ব্যাপকভাবে। পাড়াগাঁয়ের পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে গরু মহিষের গাড়ি। গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে আমরা দুধ ও মাংস পাচ্ছি। অন্যদিকে হাঁস, মুরগি, কবুতর, তিতির এগুলো পালন করে আমরা মাংস ও ডিম পাচ্ছি। ঘ. বন ও বনায়ন। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকেই আমরা বন বলি। আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হল বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। বনে বিভিন্ন ধরনের পাখি, পশু, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। কাজ, কৃষির পরিধির আলোকে তোমাদের এলাকায় উৎপাদিত উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালার একটি তালিকা তৈরি করো। কাজ, কৃষির পরিধির আলোকে আমাদের এলাকায় উৎপাদিত উপকরণের তালিকা। নিচে আমাদের এলাকার কৃষি কার্যক্রমের ভিত্তিতে একটি নমুনা তালিকা দেওয়া হল। ১. উদ্যান ফসল, শাকসবজি, লাউ, শিম, পটল, করলা, টমেটো, আলু, কচু। ফল, আম, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু, নারিকেল। মশলা, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন। ২. মৎস্য, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পুঁটি, শিং, মাগুর। ৩. পশু পাখি, পশু, গরু, ছাগল, মহিষ। পাখি, হাঁস, মুরগি, কবুতর। ৪. বনের ও বনায়নের গাছপালা, আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ, নিম গাছ, মেহগনি, আকাশমণি, তাল গাছ। উপসংহার: আমাদের এলাকায় উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়নের কার্যক্রম সক্রিয়ভাবে বিদ্যমান। এসবের মাধ্যমেই খাদ্য, পুষ্টি, জ্বালানি ও পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, যা কৃষির বিস্তৃত পরিধিকে স্পষ্টভাবে তুলে ধরে। নতুন শব্দ: দানা জাতীয় ফসল, আঁশ জাতীয় ফসল, উদ্যান ফসল, মাঠ ফসল। পাঠ -3 কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক তথ্যাদি ও সেবা দিয়ে থাকেন। নিচে কে কিভাবে সেবাদান করেন তা আলোচনা করা হল। ক. অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন। ফলে তিনি স্থানীয় তথ্যভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান, তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদেরকে সঙ্গে নিয়েই কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন এবং মাঝেমধ্যে কৃষক সভা ও উঠান বৈঠক করেন। এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন, যেমন ফসলের রোগ হওয়া, কীটপতঙ্গ আক্রমণ করা, বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি। এসব প্রতিকূল অবস্থার মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন।
আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সে মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। চিত্র: কৃষক সভা। খ. কৃষি বিষয়ক অধিদপ্তরসমূহ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর। মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য ও সেবা প্রদান করে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির উপর পোস্টার, লিফলেট, বুকলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করেন। আবার রেডিও, টেলিভিশনের মাধ্যমেও কৃষিতথ্য প্রচার করেন। কৃষিতথ্য প্রচারের জন্য কৃষিতথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার ও গৃহ পরিদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, নতুন প্রযুক্তি বা পদ্ধতি প্রদর্শন করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের ফলাফল প্রদর্শন করেন। এছাড়া তারা কৃষি মেলার আয়োজন করেন ও কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় হল, কৃষকেরা কৃষি সমস্যা নিজেরা চিহ্নিত করেন, যার কিছুটা সমাধান নিজেরা দিতে পারেন। যেসব সমস্যার সমাধান কৃষকেরা দিতে পারেন না, কেবল সেগুলো সম্পর্কে সম্প্রসারণ কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়েছে। এই স্কুলের মাধ্যমে কৃষকদের সমন্বিত ফসল ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ. স্থানীয় কৃষি অফিস: বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে। এসব অফিস দক্ষ কৃষিবিদ দ্বারা পরিচালিত। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন। সভায় কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। চিত্র: কৃষি মেলা। ঘ. কৃষি মেলা: কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষিপণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এ মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। কাজ: তোমাদের এলাকায় কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। দলগত আলোচনার ভিত্তিতে আমাদের এলাকায় কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির প্রধান উৎসগুলো নিচে উপস্থাপন করা হল। ১. অভিজ্ঞ কৃষক। ফসল, মাছ ও পশু পাখির রোগবালাই সম্পর্কে পরামর্শ দেন। কীটনাশক, সার ও আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা ভাগ করে নেন। প্রাথমিক সমস্যায় কৃষকদের দ্রুত সহায়তা করেন। ২. স্থানীয় কৃষি অফিস। উপজেলা কৃষি অফিস থেকে ফসল চাষের তথ্য ও পরামর্শ পাওয়া যায়। বীজ, সার ব্যবহারের নিয়ম ও নতুন জাত সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষক সভা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৩. প্রাণী সম্পদ অফিস। গরু, ছাগল, হাঁস মুরগির রোগ প্রতিরোধ ও চিকিৎসা সেবা, টিকা প্রদান ও পশুপালন বিষয়ে প্রশিক্ষণ। ৪. মৎস্য অফিস। মাছ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে পরামর্শ, পুকুর প্রস্তুতকরণ, পোনা মজুদ ও মাছের রোগবালাই সংক্রান্ত তথ্য। ৫. কৃষি মেলা। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও চারা দেখা ও কেনার সুযোগ। কৃষি বিষয়ক লিফলেট, পুস্তিকা ও তথ্য সংগ্রহ কৃষকদের উদ্বুদ্ধ করার কার্যকর মাধ্যম। ৬. গণমাধ্যম। টেলিভিশন ও রেডিওর কৃষি অনুষ্ঠান,
পত্রিকা ও অনলাইন মাধ্যমে কৃষি বিষয়ক খবর ও পরামর্শ। উপসংহার: আমাদের এলাকায় অভিজ্ঞ কৃষক, সরকারি কৃষি দপ্তর, কৃষি মেলা ও গণমাধ্যম, এই সব উৎস থেকেই কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়া যায়। এসব উৎস কৃষকদের দক্ষতা বাড়াতে ও উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ -4 কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। ক. কৃষি শিক্ষা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তরে কৃষি শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক বিদ্যালয়ে অনেক আগে থেকেই কৃষি শিক্ষা দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার সাথেও কৃষি শিক্ষা যুক্ত করা হয়েছে। ঝরে পড়া শিক্ষার্থীরা লব্ধ কৃষি জ্ঞান কৃষিকাজে ব্যবহার করে থাকেন। বাংলাদেশে 18টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। কারিগরি বোর্ডের অধীনে থেকে ইনস্টিটিউটগুলো 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে। চিত্র: গবেষণা প্রতিষ্ঠান। উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 8টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে। বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে। তাছাড়া রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়েও কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। খ. কৃষি গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানই নির্দিষ্ট ফসলের উপরে গবেষণা করে থাকে। যেমন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BJRI) পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (BSRI) ইক্ষু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (BINA) বিভিন্ন ফসলের উপর গবেষণা করে। কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত মেধাবী কৃষিবিদগণ গবেষণা প্রতিষ্ঠানসমূহে যোগদান করেন। তারা গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে নিজেকে নিয়োজিত রাখেন। এর ফলে কৃষকেরা উন্নতমানের ফসলের বীজ, নতুন জাত, রোগ ও কীটপতঙ্গের প্রতিকারসহ নানা প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছেন। ফসল সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও প্রাণী ও মাছের উপর গবেষণার জন্য রয়েছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI). এই গবেষণার ফলে প্রাণী পালন ও মাছ চাষের অনেক প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। এর ফলে প্রোটিন ব্যবসার দ্বার উন্মুক্ত হয়েছে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষণার ফলাফল সম্পর্কিত লিফলেট, পুস্তিকা প্রকাশ করে জনগণকে অবহিত করা হচ্ছে। গ. কৃষি বিজ্ঞানী। কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন জাত প্রযুক্তি আবিষ্কার করেন, তিনি কৃষি বিজ্ঞানী। তিনি একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্য পুঞ্জীভূত থাকে। তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করছেন। কাজ
কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবদান দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো। দলগত আলোচনার ভিত্তিতে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রধান অবদানগুলো নিচে উপস্থাপন করা হল। ১. উন্নত জাত ও বীজ উদ্ভাবন। ধান, গম, ভুট্টা, পাট, ইক্ষুসহ বিভিন্ন ফসলের উচ্চফলনশীল ও রোগসহনশীল জাত উদ্ভাবন, কম সময়ে ফলন দেয় এমন ফসলের জাত তৈরি, ফলে উৎপাদন বৃদ্ধি। ২. আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়ন। উন্নত চাষপদ্ধতি, সার ও সেচ ব্যবস্থাপনার নতুন কৌশল উদ্ভাবন, কীটপতঙ্গ ও রোগ দমনের কার্যকর ও পরিবেশবান্ধব পদ্ধতি আবিষ্কার। ৩. প্রাণী সম্পদ ও মৎস্য খাতে উন্নয়ন। উন্নত জাতের গরু, ছাগল ও হাঁস মুরগি উদ্ভাবন। মাছ চাষের আধুনিক ও লাভজনক প্রযুক্তি উন্নয়ন, প্রাণী ও মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন। ৪. খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য ঘাটতি কমানো। পুষ্টিসমৃদ্ধ ফসল ও প্রোটিন উৎপাদনের সুযোগ সৃষ্টি। ৫. কৃষকদের দক্ষতা বৃদ্ধি। গবেষণালব্ধ তথ্য, লিফলেট, পুস্তিকা ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া। কৃষকদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করা। ৬. দেশের অর্থনৈতিক উন্নয়ন। কৃষিপণ্যের উৎপাদন ও গুণগত মান বাড়িয়ে রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক শিল্পের প্রসার। উপসংহার: কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকে বিজ্ঞানভিত্তিক করেছে। এর ফলে কৃষকের আয় বৃদ্ধি পেয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং দেশের সার্বিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন শব্দ: কৃষক মাঠ স্কুল, অভিজ্ঞ কৃষক, উঠান বৈঠক, অনুষদ, কৃষি বিজ্ঞানী, কৃষি মেলা। অনুশীলনী: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১. উদ্যান ফসল বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। উত্তর: যে সব ফসল সাধারণত বাগান, জমির আইল, বসতবাড়ির আঙিনা বা ছোট জমিতে নিয়মিত পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়, সেগুলাকে উদ্যান ফসল বলা হয়। উদ্যান ফসলের মধ্যে শাকসবজি, ফল, ফুল, মশলা ও ঔষধি গাছ অন্তর্ভুক্ত। এই ফসলগুলো সারা বছর বা নির্দিষ্ট মৌসুমে চাষ করা হয় এবং তুলনামূলকভাবে বেশি যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। উদ্যান ফসল থেকে আমরা ভিটামিন, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, যা আমাদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২. মানুষের মৌলিক চাহিদা পূরণে কে সবচেয়ে বেশি অবদান রাখে? ব্যাখ্যা করো। উত্তর: মানুষের মৌলিক চাহিদা পূরণে কৃষি সবচেয়ে বেশি অবদান রাখে। ব্যাখ্যা: মানুষের মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এসব চাহিদার অধিকাংশই সরাসরি বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষির মাধ্যমে আমরা খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল, মাছ, দুধ, মাংস ও ডিম পাই, যা খাদ্য ও পুষ্টির প্রধান উৎস। পাট, তুলা ও রেশম থেকে বস্ত্রের কাঁচামাল পাওয়া যায়। কাঠ, বাঁশ, খড় ও গোলপাতা দিয়ে বাসস্থান ও আসবাবপত্র তৈরি হয়। অনেক ঔষধি উদ্ভিদ কৃষি থেকেই পাওয়া যায়, যা চিকিৎসা খাতে ব্যবহৃত হয়। অতএব মানুষের জীবনের প্রায় সব মৌলিক চাহিদা পূরণে কৃষির অবদান সর্বাধিক। ৩. বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তর: বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কারণ মাছ ও ভাত এ দেশের মানুষের প্রধান ও প্রিয় খাদ্য। ব্যাখ্যা: বাংলাদেশ নদ নদী, খাল বিল ও পুকুরে সমৃদ্ধ হওয়ায় এখানে মাছ সহজলভ্য।
ফলে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় মাছের ব্যবহার খুব বেশি। অন্যদিকে ধান বাংলাদেশের প্রধান ফসল এবং ভাত আমাদের প্রধান খাদ্য। অধিকাংশ মানুষ প্রতিদিন ভাত ও মাছ খায় এবং মাছ থেকেই প্রাণীজ আমিষের বড় অংশ গ্রহণ করে। এই কারণে মাছ ও ভাত বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলে আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়। বহুনির্বাচনী প্রশ্ন। ১. নিচের কোনটি টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করে থাকে? উত্তর খ. কৃষি অধিদপ্তর। বিবরণ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা টেলিভিশন, রেডিও, লিফলেট ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের তথ্য ও পরামর্শ দিয়ে থাকেন। ২. আমাদের কৃষির উন্নয়ন ঘটলে। উত্তর ক. আই.ও.ই। বিবরণ: কৃষির উন্নয়ন হলে মানুষের খাদ্য, আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কৃষি শিল্পের বিকাশ ঘটে, উৎপাদন ও রপ্তানি বাড়ে। খাদ্য আমদানি কমে যায়, বাড়ে না। সুতরাং সঠিক বিকল্প হল ক. আই.ও.ই। সৃজনশীল প্রশ্ন। ১. চিত্র ক. চিত্র। খ. ক. বনায়ন কাকে বলে? উত্তর: যে পদ্ধতিতে মানুষ নতুন করে গাছ লাগিয়ে বন তৈরি বা বন সম্প্রসারণ করে, তাকে বনায়ন বলা হয়। ব্যাখ্যা: বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয়, মাটি সংরক্ষণ হয়, অক্সিজেন উৎপন্ন হয় এবং প্রাণী পশুপাখির জন্য বাসস্থান তৈরি হয়। এছাড়া কাঠ, জ্বালানি ও অন্যান্য বনজাত উপকরণও সরবরাহ হয়। খ. কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে? ব্যাখ্যা করো। উত্তর: হ্যাঁ, কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। ব্যাখ্যা: মানুষের মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। কৃষির মাধ্যমে আমরা খাদ্যশস্য, শাকসবজি, ফল, মাছ, দুধ, মাংস ও ডিম পাই, যা খাদ্য ও পুষ্টির মূল উৎস। পাট, তুলা ও রেশম থেকে বস্ত্রের কাঁচামাল পাওয়া যায়। কাঠ, বাঁশ, খড় ও অন্যান্য উপাদান দিয়ে বাসস্থান ও আসবাবপত্র তৈরি হয়। কিছু উদ্ভিদ ও প্রাণী থেকে ঔষধ ও চিকিৎসার উপাদান পাওয়া যায়। অতএব মানুষের জীবনের প্রায় সব মৌলিক চাহিদা পূরণে কৃষি অপরিহার্য। গ. চাষাবাদের ভিত্তিতে চিত্র ক এর ফসলটি কোন ধরনের? ব্যাখ্যা করো। উত্তর: চিত্র ক তে যে গাছ দেখা যাচ্ছে তা হল আম গাছ, যা উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। ব্যাখ্যা: উদ্যান ফসল হল সেই ফসল যা বাগান বা ছোট জমিতে চাষ করা হয় এবং নিয়মিত যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়। চিত্র ক তে থাকা আম গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে ফল দেয়, যা শীতকালের বা মৌসুমী ফল হিসেবে মানুষের খাদ্যে ব্যবহৃত হয়। সুতরাং, চিত্র ক উদ্যান ফসলের একটি উদাহরণ। ঘ. চিত্র খ এর ফসলটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। উত্তর: চিত্র খ তে যে ফসল দেখা যাচ্ছে তা হল ধান, যা মাঠ ফসলের অন্তর্ভুক্ত। বিশ্লেষণ: প্রধান খাদ্য। ধান বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। প্রতিদিন ভাত হিসেবে এটি মানুষের দৈনন্দিন খাদ্যের একটি অপরিহার্য অংশ। পুষ্টি ও শক্তি: ধান আমাদের শরীরের জন্য শর্করা সরবরাহ করে, যা শক্তি উৎপাদনের মূল উৎস। অর্থনৈতিক গুরুত্ব: ধান দেশের কৃষি উৎপাদনের বড় অংশ দখল করে এবং কৃষকদের আয় বৃদ্ধি করে। সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব: বাংলাদেশে ধান চাষের সঙ্গে অনেক উৎসব, খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক কার্যক্রম জড়িত। উপসংহার: ধান মানুষের খাদ্য, পুষ্টি, অর্থনীতি ও সাংস্কৃতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল। ২.
মীর সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল ও ফলের বাগান করেন। বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না। গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় গিয়ে খুবই আনন্দিত হন। পরের বছর থেকে তিনি চাষাবাদে ভালো ফলন পেতে থাকেন এবং প্রতিবেশীদেরকেও ভালো ফলন পেতে অবদান রাখেন। কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো। মাটি উর্বরতা হ্রাস একটি সাধারণ কৃষি বিষয়ক সমস্যা। একটি কৃষি এলাকায় একজন অভিজ্ঞ কৃষক কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। একজন অভিজ্ঞ কৃষক গুরুত্বপূর্ণ কারণ তিনি ফসলের চাষাবাদ, মাটির যত্ন, জল ব্যবস্থাপনা এবং রোগ বালাই প্রতিরোধ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রাখেন। তার অভিজ্ঞতার মাধ্যমে নতুন বা কম অভিজ্ঞ কৃষকরা সঠিক পদ্ধতি শিখতে পারে, ফসলের উৎপাদন বাড়াতে পারে এবং ক্ষতি কমাতে পারে। এছাড়া তিনি স্থানীয় পরিবেশ ও জলবায়ুর সাথে মানিয়ে নেয়ার উপায়ও জানেন, যা কৃষিকে আরও স্থায়ী ও লাভজনক করে। মেলায় যাওয়ার পর থেকে মীর সাহেবের ভালো ফলন পাওয়ার কারণ ব্যাখ্যা করো। মীর সাহেবের ভালো ফলন পাওয়ার কারণ হল, তিনি কৃষি মেলায় গিয়ে নতুন জ্ঞান ও প্রযুক্তি শিখেছেন। সেখানে তিনি শস্য চাষ, সার প্রয়োগ, রোগ বালাই প্রতিরোধ, সঠিক সেচ ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তথ্য পেয়েছেন। এই জ্ঞান কাজে লাগিয়ে তিনি নিজের বাগানে সঠিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। ফলে ফসলের উৎপাদন বেড়েছে এবং তিনি প্রতিবেশীদেরকেও ফলন বাড়াতে সাহায্য করতে পেরেছেন। মীর সাহেব তার প্রতিবেশীদের ভালো ফসল উৎপাদনে কিভাবে অবদান রাখেন, বিশ্লেষণ করো। মীর সাহেব তার নিজের অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে প্রতিবেশীদের সাহায্য করেন। তিনি তাদেরকে ফসলের সঠিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশক ব্যবহারের সঠিক সময়ে, রোগ বালাই শনাক্তকরণ এবং সেচ ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দেন। এছাড়া তিনি প্রয়োজনীয় প্রযুক্তি বা সরঞ্জামের ব্যবহার দেখিয়ে শিখিয়েও দেন। এর ফলে প্রতিবেশীরাও তার পরামর্শ অনুসরণ করে ভালো ফলন পেতে সক্ষম হন। সংক্ষেপে, মীর সাহেব নতুন জ্ঞান ও অনুশীলনের মাধ্যমে স্থানীয় কৃষি সম্প্রদায়ের উৎপাদন বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নে অবদান রাখেন। অ্যাসাইনমেন্ট: কৃষির উন্নয়নে কৃষি গবেষণার ভূমিকা। কৃষির উন্নয়নে কৃষি গবেষণার ভূমিকা। কৃষি গবেষণা হল নতুন জ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের প্রক্রিয়া, যা ফসল উৎপাদন, পশুপালন, মাটির গুণগত মান, জল ব্যবস্থাপনা এবং কৃষিকাজের অন্যান্য ক্ষেত্রে উন্নতি ঘটায়। কৃষি উন্নয়নে এর ভূমিকা নিম্নরূপ: উৎপাদন বৃদ্ধি: গবেষণার মাধ্যমে নতুন ও উচ্চফসলি ধান, গম, শাকসবজি ও ফলের জাত উদ্ভাবন করা হয়, যা কম জায়গায় বেশি ফসল দিতে সক্ষম। রোগ ও কীটনাশক প্রতিরোধ: কৃষি গবেষণার ফলে রোগ ও কীট প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবিত হয়। এতে ফসলের ক্ষতি কমে এবং উৎপাদন নিরাপদ হয়। প্রযুক্তি ও যন্ত্রপাতি উদ্ভাবন: গবেষণার মাধ্যমে আধুনিক সেচ ব্যবস্থা, ফসল রোপণ যন্ত্র, মাটির উন্নত সার ও পদ্ধতি উদ্ভাবন করা হয়, যা কৃষিকাজ সহজ ও কার্যকর করে। পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো: গবেষণা মাটি, জলবায়ু ও স্থানীয় পরিবেশের উপযোগী চাষাবাদের পদ্ধতি তৈরি করে, ফলে কৃষি স্থায়ী হয়। কৃষকের জ্ঞানের উন্নয়ন: গবেষণার ফলাফল কৃষকদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পৌঁছে দেয়, যাতে তারা নতুন প্রযুক্তি ও পদ্ধতি কাজে লাগাতে পারে। উপসংহার: কৃষি গবেষণা কৃষির আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকের জীবিকা উন্নয়নে মূল চালিকা শক্তি। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।